বিভিন্ন জন বিভিন্ন রকম পরীক্ষা নিয়ে খাটছো, আর এনভায়রনমেন্ট প্রত্যেক পরীক্ষারই একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, জেনারেল কম্বাইন্ডেও যাও, টেটেও যাও, সিটেটেও, সমস্ত ক্ষেত্রে এনভায়রনমেন্ট একটা প্রয়োজনীয় অংশ। ঠিক আছে, তা এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা তোমাদের বা সায়েন্স যেটা আছে তোমাদের টেট কিংবা সিটেট বিভিন্ন পরীক্ষাতে দেখা যায়, মানে ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিকে যদি বলি, এই ডাব্লিউবি টেটে দেখবা তোমাদের শুধু কিন্তু এই এনভায়রনমেন্টাল স্টাডিতে শুধু এনভায়রনমেন্টের কোশ্চেন নেই, তোমরা যদি খেয়াল করে থাকো, খেয়াল করেছো তোমরা, দেখবা জেনারেল কম্বাইন্ড স্তরেও বিভিন্ন প্রশ্নপত্র রয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। স্যার। তাহলে আমি টোটাল কম্প্যাক্ট জিনিসটাই করাবো, অসুবিধা হবে না। এনভায়রনমেন্টের পাশাপাশি জেনারেল স্টাডিজের মানে একদম ফুল ফ্লেজড জেনারেল স্টাডিজ না, ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া দিয়ে যাব শুধু টেটের জন্য। আর জেনারেল স্টাডিজের জন্য আলাদা ব্যাচ রয়েছে শুধু জিকে এর জন্য, সেটা তুমি পরে ওই আমাদের ইএমএস একাডেমির নাম্বার দিয়েছি, ওখানে কথা বলে জেনে নিতে পারো। দেখো আজকে মূলত আমি যে কোনো ক্লাস আমি ডেসক্রিপটিভ ওয়েতে করাই। ঠিক আছে, ব্যাখ্যামূলক মানে বর্ণনামূলক ওয়েতে করা। ঠিক আছে, আজকে যেহেতু ডেমো ক্লাস, আমি শর্ট ডেসক্রিপটিভ করাবো। ঠিক আছে, শর্ট ডেসক্রিপটিভ করাবো। ঠিক আছে, তো ছোট ছোট করে টপিক গুলো একটু একটু আলোচনা করবো। ওকে, আজকে যেহেতু প্রথম ক্লাস মানে ডেমো ক্লাস, আশা করি তোমরা বুঝতে পারবে। কম সময়ে একটু বেশি, 1 ঘন্টা মতো ক্লাস নেব। ওকে। স্যার মিজানুর বলছি যে আজকের এটা কি ডেমো ক্লাস না আমাদের নিজের ক্লাস? না তো আমাদের এটা ডেমো ক্লাস, এই ক্লাসটা সম্ভবত ও, তো আমি করেছে লেফট মিজান। হতে পারি? বলছি আমি গ্রুপ থেকে তাহলে লেফট হতে পারি কি? হ্যাঁ মানে হ্যাঁ, ক্লাস অসুবিধা নেই, থাকলে থাকতে পারো, অসুবিধা নেই। যদি মনে করো সময় আছে করো, তুমি কি ক্লাসটা করেছো? ঠিক আছে, না করলেও কোনো কতক্ষণ সমস্যা হবে নেই, মোটামুটি? 1 ঘন্টা মতো হবে। ও, আজকে এটা কি ডেসক্রিপটিভ হইতে পারবেন নাকি? শর্ট ডেসক্রিপটিভ, আজ ও, ডেমো ক্লাস তো শর্ট ডেসক্রিপটিভও পড়াবো, তোমরা জানো নিশ্চয়ই ঠিক সবই আছে। ডেসক্রিপটিভ পড়াই আমি। তাহলে আমি স্যার লিফট হয়ে যাচ্ছি। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মিজানুর আমারই স্টুডেন্ট। ঠিক আছে, ইএনভিএস এর স্টুডেন্ট, খুবই ভালো একজন স্টুডিয়াস ছেলে। ঠিক আছে, চলো এনভায়রনমেন্টে আমরা প্রথম কথা, জ্ঞান বৃদ্ধি তো জরুরি, জ্ঞান বৃদ্ধি তো জরুরি, কিন্তু দিনের শেষে তুমি পরীক্ষার খাতায় কত আউটপুট দিচ্ছ, মানে কত রেজাল্ট করছো, কত স্কোর করছো, সেটা ইম্পর্টেন্ট, তাই তো? তাহলে আমাদের যা সিলেবাস, সেখান থেকে যেগুলো লেস ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে আমরা বাদ দেব। ওকে, এবং আমরা সবসময় কি টপিক গুলো পড়বো, কি টপিক যেগুলো হচ্ছে পরীক্ষাতে আসার জন্য মানে বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর আমি একে বলা হয় স্মার্ট স্টাডি, সবাই যেন স্মার্ট স্টাডি বলতে পারো, যে যেরকম ভাবে ব্যাখ্যা করো। মূল বিষয় হচ্ছে আমরা পড়বো তুলনামূলক কম, নাম্বার যাতে আমরা বেশি পাই। ঠিক আছে, এবং আমরা খুব সায়েন্টিফিক ওয়েতে পড়বো। ঠিক আছে, আর আমি সমস্ত ক্লাস জেনারেলি পিক্টোগ্রাফিক ওয়েতে করাই, মানে ছবি থাকবে। সে যদি মনে করো এনভায়রনমেন্ট পড়ছো, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো পড়ছো, সেখানেও ছবি থাকবে। জন্য একদম স্ট্যাটিক বিষয় পড়ছো, সেখানেও ছবি থাকবে। তাহলে দেখবা আমাদের লাইফে, দেখবা আমরা যেগুলো সিনেমা দেখলে ভালো মনে রাখতে পারি, তাই না? ছবিও থাকছে, অডিও থাকছে, তার জন্য ভালো মনে রাখতে পারি। ঠিক আছে, এখানে ছবি থাকছে, এখানে অডিও থাকছে, আশা করি তোমাদের বোধগম্য হবে অনেকটা ভালো, এবং মনে রাখার জন্য একটু বেশি তুলনামূলক একটা মানে নর্মাল ডেটা যদি মনে করো যে এরকম লাইন বাই লাইন পড়ে চলে যাচ্ছি, তাহলে কিন্তু অতটা মাথায় থাকবে না। তা আমি পিক্টোগ্রাফিক ওয়েতে পড়াই, ডেসক্রিপটিভ ওয়েতে, আর আজকে পড়াবো একটু শর্ট ডেসক্রিপটিভ, কম সময় যেহেতু। আচ্ছা, দেখো প্রথমে একটা বিষয়, বিশ্ব স্যার, জলভূমি। হ্যাঁ বলো। বলছি পিটি থাকবে, মানে এসএসসি পিটি যে। হুম, ঠিক আছে এসএসসি, হ্যাঁ। আর শোনো, প্রথম কথা, আমি প্রত্যেক নোটসের পিডিএফ প্রোভাইড করি ক্লাসের পরেই। ওকে, আর 2 নম্বর বিষয়, আমি তোমাদের ইএনভিএস করাচ্ছ বলো এই নয়, আমি জিকে অফ দ্য ডে বলে একটা সিরিজ চালাই, প্রত্যেক সপ্তাহে 2টো জিকে অফ দ্য ডে করাই। ঠিক আছে,
এবং সিরিজে কি হয়, বিভিন্ন ধরনের মানে ট্রেন্ডিং কোশ্চেন পরীক্ষা, সেগুলো নিয়ে আলোচনা হয় এবং শর্ট ডেসক্রিপশন সহ উত্তর ব্যাখ্যা থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমার স্পেশালিটি। আর যেমন সামনে রবিবার যেমন পরীক্ষা আছে, মক টেস্ট রয়েছে, মানে এটা তোমাদের ডে এর বাইরে, মানে মানে যারা পড়ছে আমার কাছে এক্সিস্টিং স্টুডেন্ট, ঠিক আছে, আমাদের ইএমএস একাডেমি স্পেশালিটিও বলতে হবে, তা নাহলে তোমরা জানবে কি করে, তাই না? তাই আমি জানিয়ে দিলাম। ওকে, দেখো প্রথমে হচ্ছে বিশ্ব জলভূমি দিবস। এটা কোনো বড় বিষয় না। বিশ্ব জলভূমি দিবস কবে? 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, বিশ্ব জলভূমি দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি প্রত্যেক বছর পালন করা হয়। তাহলে বিষয়টা হচ্ছে এই জলভূমি দিবস পালন করার উদ্দেশ্য সাডেনলি আসলো কেন এনভায়রনমেন্টে স্টাডিতে? বিষয়টা হচ্ছে, দেখো আমরা দেখবা বাস্তুতন্ত্র পড়েছি, ঠিক আছে, আমরা দেখেছি না একটা মনে করো ছোট ছোট পোকামাকড় এই জলে যখন থাকছে, তার উপর নির্ভরশীল হচ্ছে কে? একটা ছোট মাছ, ছোট মাছ গুলোকে খেয়ে বাঁচছে একটা বড় মাছ, বড় মাছগুলোকে খাচ্ছে একটা চিল। তো এইরকম যে ইকোলজিক্যাল যে ব্যালেন্স, ঠিক আছে, সেটা এই জলভূমি মানে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে অংশগ্রহণ করছে। তাহলে জলভূমিটা প্রয়োজন আছে আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে, ইকোলজিক্যাল বা বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে, যেন প্রত্যেকের উপর নির্ভরশীল। তা বিষয়টা কি হলো, 1971 সালে 1971 সালে ইরান বলে ভিডিও একটা কেউ অন দেশ আছে। করবে না, সৌমেন ভিডিও বন্ধ করো, সৌমেন ভিডিও বন্ধ করো, হ্যাঁ, কেউ ভিডিও অন করবে না। ইরান বলে একটা দেশ, ইরানের রামসর বলে একটা শহর আছে। কি আছে? রামসর বলে একটা শহর আছে। এই রামসর শহরে কি হলো, পৃথিবীর অনেক দেশগুলো মিলিত হয়ে বলল, আমরা একটা মানে আলোচনা সভা করলো, মানে সম্মেলন করলো, সবাই সম্মেলন করলো। সম্মেলনের উদ্দেশ্য, পৃথিবীর যে সমস্ত জলভূমি আছে, জলভূমি দেখো তোমার বাড়ির আশেপাশে জলাভূমি আছে, ওয়েটল্যান্ড যাকে বাংলাতে বলা হচ্ছে ওয়েটল্যান্ড, সেই সব জলভূমিগুলোকে সংরক্ষণ করতে হবে। কারণ জলভূমি সংরক্ষণ না হলে আমাদের পরিবেশ রক্ষা হবে না, বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। আর বাস্তুতন্ত্র ভেঙে পড়লে মানে এই পৃথিবী বাসযোগ্য হবে না। কিভাবে? আমি যেটা বললাম, হ্যাঁ, ছোট মাছের মানে ছোট ছোট উদ্ভিদ আছে, সেগুলোর উপর নির্ভরশীল হচ্ছে ছোট মাছ। ছোট মাছগুলোকে খেয়ে মারছে বড় মাছ, বড় মাছগুলোকে খেয়ে মারছে সাপকে খেয়ে মারছে চিল বা বড় পাখি। ঠিক আছে, তাহলে এর যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্স থাকা জরুরি। আবার তুমি মনে করো এটা জলভূমির ক্ষেত্রে প্রযোজ্য না যদিও, একটা জঙ্গলে ঘাস আছে, ঘাস একটা হরিণে খাচ্ছে, হরিণটাকে আবার বাঘে খাচ্ছে। ঠিক আছে, তা এই যে একটা ব্যালেন্স, পৃথিবীতে একটা ব্যালেন্স, সেটা জলভূমির সঙ্গেও একটা অত্যন্ত ভাবে জড়িত। ঠিক আছে, তাই 1971 সালে ইরানের ইরান দেশের ইরান দেশের রামসর শহরে একটা সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনের উদ্দেশ্য কি? প্রশ্নটা প্রচন্ড ভাবে আসবে, দেখে থাকবে যারা অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছে। রামসর শহরে যে সম্মেলনটা হলো তার উদ্দেশ্য হচ্ছে জলভূমি সংরক্ষণ। পৃথিবীর জলভূমিকে সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, আর এই বিষয়ে একটা আন্তর্জাতিক চুক্তি হলো, সেটা হয়েছিল 1971 সালে 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, তা এর জন্য এই 2 ফেব্রুয়ারিকে বলা হয় মানে 2 ফেব্রুয়ারিকে বিশ্ব জলভূমি দিবস হিসাবে পালন করা হয়। তোমাদের এখানে কি প্রশ্ন আসে? প্রশ্নের অ্যাপ্রোচ বুঝতে হবে। আমাদের পরীক্ষাতে কি রকম প্রশ্ন আসে, রামসর সম্মেলন কি সম্পর্কিত? ঠিক আছে, রামসর সম্মেলন কি সম্পর্কিত বলো? জলভূমি সম্পর্কিত বা ওয়েটল্যান্ড সম্পর্কিত। ঠিক আছে, তাহলে রামসর সম্মেলন হচ্ছে জলভূমি সম্পর্কিত। তাহলে দেখলাম বিশ্ব জলভূমি দিবস 2 ফেব্রুয়ারি পালন করা হচ্ছে এরকম। এই বছর কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট রয়েছে। বিশ্ব জলভূমি দিবস 2021-এর থিম, বিশ্ব জলভূমি দিবস 2021-এর থিম ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটার। প্রত্যেক ইভেন্টে দেখবে একটা করে থিম থাকে, সেরকম ভাবে বিশ্ব জলভূমি দিবসের থিম হচ্ছে ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটার। ওয়েটল্যান্ড মানে কি? জলভূমি। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা। হ্যাঁ,
জলভূমি, ওয়াটার হচ্ছে জল, জলভাগ। ওকে, এবার হচ্ছে 2021 সাল কি হলো এই বছর, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে জাস্ট 22-এ আমরা পড়লাম। দেখো 1971 থেকে 2021 কত বছর হচ্ছে? 50। 50 বছর। আসলে রামসর সাইট মানে রামসর সম্মেলনের 50 বছর পূর্তি হলো, রামসর সম্মেলনের 50 বছর পূর্তি হলো, ঠিক আছে? তার জন্য এর থিমটা ইম্পর্টেন্ট, ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? আমাদের জানতে হবে। তাহলে তোমাদের প্রশ্ন হয় রামসর সম্মেলন কি সম্পর্কিত? জলভূমি সম্পর্কিত। রামসর সম্মেলন কবে হয়? 1971 সালে, ঠিক আছে? 1971 সালে। এক মিনিট, একটা একটু ইয়েটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে নাকি, 1 মিনিট হোল্ড করো জাস্ট, এক মিনিট। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছিলে না? না স্যার, না স্যার। সরি, এক্সট্রিমলি সরি। আরে আমি তো মানে খেয়াল করিনি, এক্সট্রিমলি সরি। আমি আসলে এবার কি পুরনো স্টুডেন্টরা কি হয় স্ক্রিন দেখতে পায় তো, এক্সট্রিমলি সরি। যাই হোক, 10 মিনিট আরো একটু হ্যাঁ প্রথম স্যার, থেকে এবার বলছি। দেখা যাচ্ছে। আমি এক্সট্রিমলি সরি, ওটা খেয়াল করিনি। আচ্ছা, বিশ্ব জলভূমি দিবস হচ্ছে পালন করা হয় 2 ফেব্রুয়ারি। তোমরা কথাটা শুনে গেছো, এবার ছোট করে বলে দিচ্ছি। বিশ্ব জলভূমি দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি পালন করা হয়। এর কারণ কি? আমি বললাম বাস্তুতন্ত্রের সংরক্ষণের জন্য জলভূমির গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে? এবার কি হলো, 1971 সালে 1971 সালে ইরানের রামসর শহরে কি হলো, একটা সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনটার উদ্দেশ্য কি? বিশ্বে যে সমস্ত জলভূমি রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? খুব ফানি বিষয় হয়ে গেল আমার ক্ষেত্রে, মানে স্ক্রিনটা শেয়ার করে নিই, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দ্বিতীয়বার তোমাদের 10 মিনিট তোমাদের সময় নিচ্ছি আর একবার। তাহলে 1971 সালে ইরানের রামসর বলে একটি শহরে বিশ্বের বিভিন্ন নেতা নেত্রীগণ কি হলো, সম্মিলিত হলো। এবং তারা সম্মিলিত হলো, তার কারণ কি বলো? যে তাদের উদ্দেশ্য হলো যে বিশ্বের জলভূমিগুলোকে রক্ষা করতে হবে। কারণ জলভূমি সংরক্ষণ না হলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে, 1 নম্বর। আর 2 নম্বর, যে বাস্তুতন্ত্রের যে বিষয়টা সেটাও নষ্ট হয়ে যাবে, ভারসাম্য। তার জন্য এই রামসর শহরে সবাই মিলিত হয়ে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলো, বা ট্রিটি হলো, একটা আন্তর্জাতিক সন্ধি হলো, যে আমরা যে যার দেশে জলভূমি সংরক্ষণ করতে উদ্যোগ নেব। আর এই ঘটনাটা ঘটেছিল 1971 সালে 2 ফেব্রুয়ারি, ঠিক আছে? তার জন্য বিশ্ব জলভূমি দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি প্রত্যেক বছর। এবার তোমাদের যে প্রশ্ন দেয় সেই প্রশ্নটা আমি বলি। তোমাদের প্রথম প্রশ্ন দেয় রামসর সম্মেলন কি সম্পর্কিত? রামসর সম্মেলন কি সম্পর্কিত বলো? জলভূমি সংরক্ষণ। জলাভূমি সংরক্ষণ, ওকে। 2 নম্বর বিষয়, রামসর সম্মেলন কবে হয়েছে? 1971 সালে 2 ফেব্রুয়ারি। দেখবা আমরা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, তাই না? মনে আছে মানে পড়েছো নিশ্চয়। এবার হচ্ছে আমাদের 2021 সালে বিশ্ব জলভূমি দিবস যে পালন হলো, তার থিম কি? ঠিক আছে, এটার থিম হচ্ছে ওয়েটল্যান্ড অ্যান্ড ওয়াটার। যে থিম, ওয়েটল্যান্ড মানে কি? জলভূমি। ওয়েটল্যান্ড হচ্ছে জলভূমি, ঠিক আছে? আর ওয়াটার মানে তোমরা জানো। এবার আমি যেটা বললাম এটা মৌখিকভাবে শুনে নিয়েছো তোমরা, যে 1971 সাল থেকে 2021 কত বছর হচ্ছে? 50 বছর, ঠিক আছে? এই 50 বছর পূর্তি হলো 2021 সালে। এই মানে রামসর সম্মেলনে কত বছর পূর্তি হলো? রামসর সম্মেলনের পূর্তি হলো তোমার 50 বছর। 50 বছর। এর জন্য কি হচ্ছে? এর জন্য রামসর সম্মেলনের প্রশ্নটা
2022-23-এর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে কথাগুলো তোমরা শেয়ার করার সময় বুঝতে পারোনি হয়তো, আমি বলে দিচ্ছি যে আমাদের ইএমএস একাডেমি এর তরফে আমি ক্লাস নিই। আমার ক্লাসে প্রত্যেক ক্লাসের শেষে আমি পিডিএফ দিই। পিডিএফটা দিয়ে দিই, সুন্দরভাবে সাজানো পিডিএফ। 2 নম্বর বিষয় হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি 2টো জিকে অফ দ্য ডে বলে সিরিজ চালাই। জিকে অফ দ্য ডে, ঠিক আছে? জিকে অফ দ্য ডে বলে সিরিজ চালাই। তোমরা যদি কেউ ডেমো দেখতে চাও সেটাও দেখিয়ে দেবো পরে, ঠিক আছে? আর 3 নম্বর বিষয় হচ্ছে মক টেস্ট নেওয়া হয় 1 সপ্তাহ বা 10 দিন 12 দিন পর পর। যা পড়ানো হয়েছে তারপরে মক টেস্ট নেওয়া হয়, সেটা তবে ক্লাসের দিন নয়। ক্লাসের ডে সেই ক্লাসের ডেতে পায়। এই জিকে অফ দ্য ডে আর এই যে মক টেস্ট এটা ক্লাসের বাইরে, ঠিক আছে? আর জিকে অফ দ্য ডেতে কি থাকে, বর্তমানে ট্রেন্ডিং কোশ্চেন থাকে অন্তত পক্ষে 20-25টা, 40টা 50টাও থাকে, ঠিক আছে? এবং প্রথমে করতে দেওয়া হয়, তারপর ওটাকে এক্সপ্লেন করে একটা সুন্দর করে পিডিএফ তৈরি করে দেওয়া হয়। প্রত্যেক ব্যাচে আমার চলছে, ঠিক আছে? এটা এখন হাই ডিমান্ড ইএমএস একাডেমিতে বর্তমানে আমার, ঠিক আছে? চলো, এই হলো আমার স্পেশালিটি। তারপর দেখো, আর আমার সম্পর্কে তোমাদের বলে দিই, আমি 2014 সাল থেকে আমি WBCS এর কোচিং দিই, ঠিক আছে? কলকাতাতে কোচিং দিতাম, এখন আমি বাড়িতে থাকি, বাড়ি থেকে দিই, আমার হোম টাউন থেকে। ওকে, তাহলে রামসর সম্মেলন হলো স্যার হ্যাঁ বলো। স্যার আপনি স্যার বর্তমানে এখন কি করেন? আমি বর্তমানে টিউশন পড়াই। আমি শুধু WBCS এর কোচিং দিই, কম্বাইন্ড কোচিং দিই। আচ্ছা রামসর কনভেনশন হচ্ছে জলভূমি সংরক্ষণ আর হচ্ছে জলভূমির টেকসই ব্যবহার, মানে এখানে বলা হচ্ছে টেকসই, বাংলাটা তো ভালো হয় না, সাস্টেনেবল ইউজ এর জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। তাহলে রামসর সম্মেলন হচ্ছে জলভূমি সংরক্ষণ এবং জলাভূমির যে একটা টেকসই মানে অযথা ব্যবহার না, ঠিক আছে, তাকে বলা হচ্ছে সাস্টেনেবল ইউজ। 2 নম্বর বিষয় দেখো, যেটা বললাম কিছুক্ষণ আগে, 1971 সালে ইরানের রামসর শহরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং একটা চুক্তি স্বাক্ষরিত হয় যা রামসর সম্মেলন নামে পরিচিত, ঠিক আছে? এবার বলো পশ্চিমবঙ্গে 2টো রামসর স্থানের নাম বলো যদি জানো তোমরা। স্যার পূর্ব কলকাতার জলাভূমি। খুব সুন্দর, পূর্ব কলকাতা ইস্ট ক্যালকাটা জলাভূমি। আর একটা বলো। আচ্ছা সুন্দরবন। সুন্দরবন, ভেরি গুড। এবার তোমাদের এখানে যে প্রশ্ন দুটো আসে দেখবা, সুন্দরবন, পূর্ব কলকাতা জলভূমি, এখান থেকে যে প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গে 2টি রামসর সাইটের স্থান, প্রচন্ড ভাবে প্রশ্ন আসে একসময়, মানে এই কোশ্চেনটা প্রত্যেক পরীক্ষাতেই আসতো, ঠিক আছে? পূর্ব কলকাতা জলভূমি কত সালে রামসর সাইটের তকমা পায়? 2002। স্যার 2002, হ্যাঁ। ঠিক আছে। আর সুন্দরবন ন্যাশনাল পার্ক কবে রামসর সাইটের তকমা পায়? 2019। 2000 এই মানে রিসেন্টলি। এবার দেখো BCS এও এসছে লাস্ট ইয়ার, ঠিক আছে? তারপর WBB তেও এসছে, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে হবে। ট্রেন্ডিং কোশ্চেন, যেটা আমি জিকে অফ দ্য ডে তে চালাই, ট্রেন্ডিং কোশ্চেন গুলো বুঝতে হবে। তোমার কম খাটনি বেশি রেজাল্ট আসতে হবে, এটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ স্টাডির মূল বিষয়। তাহলে পূর্ব কলকাতা জলভূমি পশ্চিমবঙ্গের একটা রামসর সাইট। 2002 সালে এটা রামসর জলভূমির তকমা পায়। সুন্দরবন ন্যাশনাল পার্ক 2019 সালে। তাহলে একটা জিনিস দেখো, এই সুন্দরবন ন্যাশনাল পার্ক কি আবার দেখবো 1987 সালে কি হয় বলো? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়। আবার দেখবো 2000 তোমার ওটা কি বলবো, ওটাকে 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়, ঠিক আছে? এটা বেশি দেয়, তার জন্য এটা মনে রাখবে। এটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। তাহলে দেখো একই জিনিস, একই বিষয়, কিন্তু বিভিন্ন রকম তকমা পাচ্ছে। পূর্ব কলকাতা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট না, পূর্ব কলকাতা শুধুমাত্র রামসর স্থান বা রামসর জলাভূমি। এই দেখো পূর্ব কলকাতা জলাভূমি, ঠিক আছে? আমাদের কলকাতার পূর্ব দিকে অবস্থিত এটা, যদি ওদিকে কারো বাড়ি হয় বা ওদিকে দেখতে পাবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর হচ্ছে এটা পূর্ব কলকাতা জলাভূমির ছবি,
ঠিক আছে, পিক্টোগ্রাফিক ওয়েতে পড়াশোনা করবে তাহলে খুব ভালো। আর এটা হচ্ছে, এটা তো বুঝতে পারছো এটা কোথাও কোন জায়গায় বলো তো এটা? স্যার সুন্দরবন। সুন্দরবন। সুন্দরবন, ভেরি সুন্দরবন, এই দেখো সুন্দরবন। সুন্দরবন। ওকে, হ্যাঁ, তাহলে এই দুটোই হলো কি, এই দুটোই হলো আমাদের। সুন্দরবন কোন জেলাতে অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা, সাউথ 24 পরগনা। ঠিক আছে, আচ্ছা কেউ বলবে 24 পরগনা জেলাটি কবে ভাগ হয়েছে? 24 পরগনা জেলাটি দুটো ভাগে ভাগ হয়েছে তো, একটা হ্যাঁ হচ্ছে স্যার। উত্তর 24 পরগনা আর একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এটা কত সালে? 1986। 1986। এগুলো পুরো একদম ছোট থাকতে হবে তোমাদের, নাহলে কম্পিটিটিভ সাইজে টিকতে পারবে না। 1986 সালে 1986 সালে 24 পরগনা জেলাটি দুটো ভাগে ভাগ হলো, একটা হচ্ছে উত্তর আর দক্ষিণ 24 পরগনাতে ভাগ হলো। তারপর 1992 সালে ভাগ হলো কি, দিনাজপুর। দিনাজপুর জেলা হচ্ছে, হ্যাঁ, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, তারপর 2002 সালে মেদিনীপুর ভাগ হয়ে গেল। মেদিনীপুর 2 সালে পূর্ব মেদিনীপুর আর হচ্ছে পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, এটা 2002 সালে। তাহলে এই সালগুলো একদম অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার করে রাখবে, যখনই যেখানেই পড়ো, আমার কাছে পড়ো আর অন্য জায়গাতেই পড়ো, এগুলো একদম সবসময় মাথায় রাখবে। 1986 উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা ভাগ হলো। 1992 দিনাজপুর ভাগ হলো। 2002 সালে কে ভাগ হলো? মেদিনীপুর। ঠিক আছে, আচ্ছা। আর রিসেন্টলি আমাদের জেলার সংখ্যা কত পশ্চিমবঙ্গ সম্পর্কে পড়ছে, একটু জেনে নাও। স্যার 23। জেলার সংখ্যা 23। 23টি। 23। শেষের 4টি জেলা এরকম করে মাথা রাখবে: আলি, কালি, ঝাড়, বর্ধ। শেষের 4টি জেলা, এটা শর্ট ফর্ম। প্রত্যেক জিনিসের শর্ট ফর্ম আমি দিয়ে দেবো তোমাদের। আমি প্রত্যেক জিনিসের যেগুলো খুব কনফিউশন হয় সবার জন্য একটা শর্ট ট্রিক্স আছে। আলি হচ্ছে আলিপুরদুয়ার, আলি হচ্ছে আলিপুরদুয়ার 2014 সাল। কালি 2017। ঝাড় ঝাড়গ্রাম 2017। বর্ধমানে বর্ধমান দুটো ভাগে ভাগ হয়ে গেল, পূর্ব আর পশ্চিম বর্ধমান 2017। এটা এরকম ভাবে ক্রোনোলজি হিসাবে পরীক্ষা আসছে আজকাল। প্রথমে আলিপুরদুয়ার আসলো, তারপর কালিম্পং আসলো, তারপর ঝাড়গ্রাম, তারপর বর্ধমান। ঠিক আছে, যখন ডিটেল বলো বলো বলো। 23তম জেলা তো ঝাড়গ্রাম। সালগুলো আরেকবার বলেন। দেখো 23তম জেলা ঝাড়গ্রাম, না বলা যাবে না। পশ্চিম বর্ধমান বলতে পারো, বর্ধমানটা ভেঙে গেল। দেখো 20তম জেলা হচ্ছে, বর্ধমান 20তম হচ্ছে, শোনো আমার ডেটটা মাথায় রাখলে হয়ে যাবে তোমাদের। দেখো আলি, কালি, ঝাড়, বর্ধ। দেখো আলিপুরদুয়ার ভাঙছো কবে? আলিপুরদুয়ার ভাঙছো হচ্ছে 2014 সালে। এটা কোনো সমস্যা নেই, এটা 20তম জেলা। ঠিক আছে, মানে আলিপুরদুয়ার জেলা সৃষ্টি হলো। তারপর কালিম্পং, কালিম্পং হচ্ছে তোমার কালিম্পং হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এটা কিভাবে মনে রাখি? কালিম্পং একটা মনোরম জায়গা, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, 2017। ঝাড়গ্রাম 4th এপ্রিল 2017। একদম দেখো মুখস্থ হয়ে যাবে এগুলো। বর্ধমান দুটো ভাগে ভাঙছে, পূর্ব আর পশ্চিম। পূর্ব পশ্চিম বর্ধমান, এটা 7th এপ্রিল 2017। ঠিক আছে, তাহলে কি হলো? তাহলে তুমি কোনো মতে ঝাড়গ্রাম কি বলতে পারবে? না স্যার। স্যার আলিপুরদুয়ার ডেটটা কত? আলিপুরদুয়ারটা হচ্ছে 20তম, ওইটা 2014 সাল। হুম, ও এই ডেটটা, এটা 2014 ডেট জুন না জুলাই হবে সম্ভবত, এটা ডেটটা মাথায় নেই। 24শে জুন জুন জুলাই হবে কিছু একটা। যাই হোক, তাহলে তুমি কোনো মতে ঝাড়গ্রামকে বলতে পারবে না 23তম জেলা। হয় পূর্ব বলতে হবে, নয় পশ্চিম বলতে হবে, তাই না? কে প্রশ্নটা স্যার। করলো? খুব ভালো স্যার। প্রশ্ন করেছো। তোমার নাম কি? স্যার গোবিন্দ খাঁ। কোথায় বাড়ি তোমার? স্যার বাঁকুড়া। বাঁকুড়ার অনেক ছাত্রছাত্রী রয়েছে আমার। যাই হোক, তাহলে আলি, কালি, ঝাড়, বর্ধ, এটা মনে রাখো। বর্ধমানটা মানে দুটো ভাগে ভাগ হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই বর্ধ ফর্মুলাতে বোঝাচ্ছে যে বর্ধমান 2017 সালে 7th এপ্রিল কি হলো, দুটো ভাগে ভাগ হয়ে গেল। আলি, কালি, ঝাড়, বর্ধ, এটা মাথায় রাখবে এই ফর্মুলাটা, আলি, কালি, ঝাড়, বর্ধ। ঠিক আছে, প্রত্যেক দিন ক্লাসে, ঠিক আছে,
কিছু না কিছু শর্ট ট্রিক্স পাবে। শর্ট ট্রিক্স জেনারেলি আমি নোটসে দিই না, বলে দিই। বর্তমানে ভারতের রামসর জলভূমির সংখ্যা কত? অ্যাজ অফ 2021 ডিসেম্বর অনুযায়ী 47টা। ওকে, আচ্ছা, এই দেখো রামসর সাইটের ম্যাপ, সমস্ত রামসর সাইট এখানে পেয়ে যাবে। এই দেখো এই দেখো লোকটাক হ্রদ, কোথায় এটা? লোকটাক হ্রদ কোথায়? মণিপুর। স্যার মণিপুর। মণিপুর। লোকটাক হ্রদ, লোকটাক হ্রদে আছে কেইবুল লামজাও বলে একটা ভাসমান ন্যাশনাল পার্ক, মনে আছে? আচ্ছা, তারপর দেখো এই দেখো ভীমবাঁধ, ভীমবাঁধ রয়েছে। ভীমবাঁধ হচ্ছে আমাদের দীর্ঘতম হ্রদ। অষ্টমুদি হ্রদ হচ্ছে কেরালাতে অবস্থিত, দুটোই। ঠিক আছে, যেগুলো পরীক্ষাতে দেয় সেগুলো আমি বেশি বলছি। ঠিক আছে, তারপর এই দেখো লোনার, লোনার হ্রদ পাবে মহারাষ্ট্রে। লোনার হ্রদ পাবে, এটা হচ্ছে ক্রেটর হ্রদ, মানে হচ্ছে তোমার কি বলবো এটাকে, উল্কাপাতের মানে উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছে লোনার হ্রদ। ঠিক আছে, সম্বর, সম্বর হচ্ছে ভারতের কি এটা, ভারতের সব থেকে লবণাক্ত হ্রদ। ঠিক আছে, সম্বর রাজস্থানে অবস্থিত। তারপর তুমি চলে যাও উলার। উলার হচ্ছে টেকটনিক অ্যাক্টিভিটির ফলে তৈরি হয়েছে, জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, এগুলো সমস্ত ডিটেলস পেয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, এটা এনভায়রনমেন্টের অংশ কিন্তু, হ্যাঁ, মাথায় রাখবে। স্যার স্যার সুর বলছিলাম সরোবরটা রাম স্যার স্যার কোথায়? উত্তরাখণ্ড। বলো বলো। স্যার সুর বলছিলাম সরোবর। রামসর সাইট আর এই হ্রদ কি একসাথে সম্পর্কযুক্ত? রামসর সাইট আর বায়োডাইভার্সিটি হটস্পট? হ্যাঁ, মানে না হ্রদগুলো না যেগুলো আছে আর এই রামসর সাইট, এগুলো কি একই রিলেটিভ? না, রামসর সাইট আর বায়োডাইভার্সিটি হটস্পট, হ্যাঁ। না 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 না, আমি তোমার বায়োডাইভার্সিটি হটস্পট বলছি, না একটুখানি স্যার, এখানে এই ডেটা যে আছে। আপনি বললেন যে লেকটাক হ্রদ, হ্রদ মণিপুরে যে লেকটাক হ্রদ আছে আর এই রামসর সাইট, এগুলো বলতে চাইছি যে এগুলো কি একই সম্পর্কযুক্ত, মানে একই টাইপের না আলাদা আলাদা? না, আলাদা। এগুলো তো হচ্ছে বলছি রামসর সাইট, হ্যাঁ, বুঝতে এগুলো পারছি। সব রামসর, জলভূমি থাকতেই হবে জেনারেলি। এই রামসর সাইটের জলভূমির বিষয়ে কিছু থাকতে হবে। সুন্দরবনে শুধু জঙ্গল নেই, দেখো জলভূমি রয়েছে। এগুলো সব কিন্তু রামসর সাইট, এগুলো সব দেখো জলভূমি। লোকটাক হ্রদ মানে কি, জল আছে এখানে। ঠিক আছে, হ্যাঁ, চিল্কা না হ্রদ। স্যার, মানে ওটা প্রশ্ন যখন ধরুন আসে, রামসর সাইট পূর্ব কলকাতা জলভূমি বলছে, কিন্তু যখনই হ্রদ বলছে তখন লেকটাক হ্রদ মণিপুর, এইভাবে তো প্রশ্ন, তাহলে হ্রদ কথাটা আসছে তাহলে, আর এটাতে রামসর সাইট, এটাই ও বুঝতে চাইছি। দেখো, মানে এটা হচ্ছে যে একটা জাতি, মানে একটা ক্লাস, ক্লাস অফ থিং। ঠিক আছে, তুমি দেখো উম তুমি যেমন মনে করো এই যে সুন্দরবন ন্যাশনাল পার্ক, ঠিক আছে, হ্যাঁ। সুন্দরবন ন্যাশনাল পার্ক এটা হচ্ছে একটা জাতীয় অভয়ারণ্য। ঠিক আছে, এটাই কোনো সময় দেখছি আমি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কোনো সময় দেখছি রামসর সাইট, কোনো সময় তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ। তিনটে ডেফিনেশন একটু একটু করে আলাদা, বুঝেছো তো? হ্যাঁ, বুঝতে পারছি। তিনটে ডেফিনেশন আলাদা, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো হ্রদের জাতি, হ্রদের জাতি যদি বলা হয়। চিল্কা হ্রদ, ইস্ট কলকাতা জলবিশাখ, এগুলো সব জলভূমি। আর যাই হোক, দিনের শেষে এগুলো জলভূমি, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তাহলে দেখো, তারপর হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ওই ফর্মুলাটা লিখে নিও, পড়ো আর না পড়ো, আলি কালি ঝাড় বর্দ, মাথায় রাখবে। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস সবাই জানে 5 জুন, তোমার বিশ্ব পরিবেশ, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এবার এখান থেকে কি প্রশ্ন হয় যে প্রথম বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? প্রথম বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? 1974 সালে প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবার প্রশ্ন হচ্ছে এই বিশ্ব পরিবেশ দিবস 2021 সালের থিম কি? যেমন পরিবেশ নিয়ে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন, হচ্ছে 2021 সালের থিম, ইকোসিস্টেম রেস্টোরেশন। ঠিক আছে, আর তোমাদের সবাইকে বলছি সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করে যাবে। ঠিক আছে, আর 2021 সালের বিশ্ব পরিবেশ দিবসের বিশ্ব আয়োজককে, মানে হোস্ট কে করছে? পাকিস্তান। প্রত্যেক বছর একটা হোস্ট কান্ট্রি হয়, তাই 2021 সালে হোস্ট হয়েছে পাকিস্তান। আচ্ছা, এবার দেখো পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান। ঠিক আছে, দেখো পৃথিবী আমাদের যে, এটা তো পৃথিবী, তা পৃথিবীর উপরে যে স্তর সেটা হচ্ছে কি, একটা বায়ুমণ্ডল দ্বারা পরিবৃত। ঠিক আছে, তা এই যে বায়ুমণ্ডল, তার ম্যাক্সিমাম অংশটা কি দিয়ে গঠিত বলো? নাইট্রোজেন।
নাইট্রোজেনের পার্সেন্টেজ কত? 77। ঠিক আছে, 78 77 না 78.08, এটা হচ্ছে এক্সাক্ট ফিগার। ঠিক আছে, অক্সিজেন কত? 20.95। দেখো এবার তোমাদের পরীক্ষার সময় এই 78.08টা শুধু এটা দিল না, শুধু 78 দিল, এটা থাকলো না, তার মানে এটা অ্যান্সার। ক্লিয়ার? আবার অক্সিজেনটা দেখো 95, তাহলে অলমোস্ট 0.5% কম আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কত? 21% হচ্ছে কি হচ্ছে না? 21% হচ্ছে। তোমাদের এইটা না থেকে তখন এইটা অপশনে দিল, এটা বুঝতে হবে। তাহলে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান, তার নাইট্রোজেন হচ্ছে কত? 78%। তোমরা শুধু মাথায় রাখো, অ্যাপ্রক্স মাথায় রাখো সবসময় আগে, এটা হচ্ছে 78%। তারপর অক্সিজেন হচ্ছে 21%, আর্গন 0.9% বা 90 বা 9, অসুবিধা নেই। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তারপর দেখো, এই দেখো চার্টটা দেখো একটু, চার্টটা দেখো একটু, চার্টটা দেখে কি বুঝতে পারছো? হুম, চার্টটা দেখে কিছু বুঝতে পারছো? এই দেখো, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 0.03%, ঠিক আছে, আর্গন 93%। ঠিক আছে, সবসময় এরকম ভাবে চার্টের আকারে পড়বে, পিক্টোগ্রাফি করতে পড়বে, নিজেরাও চেষ্টা করবে এরকম ভাবে নিজের সেলফ নোট তৈরি করতে। আমরা যতদিন ফোন ছিল না ততদিন ঠিক আছে, কিন্তু এখন কম্পিটিশন। আগে এক সময় দেখা যেত যে পরীক্ষা কোশ্চেনের বৈচিত্র্য থাকতো না। যদি তুমি 2005, 6, 7, 8-এর WBCS প্রশ্ন দেখো, এখনকার লোকজন হাসবে, বলছে এই কোশ্চেন ছিল, সত্যি হাসবে। কিন্তু যত দিন গেছে, টেকনোলজি যত উন্নত হয়েছে, মানুষের আইকিউ লেভেল, জ্ঞানের লেভেলও বেড়েছে। কারণ তোমার একটা প্রশ্ন খুঁজতে সময় লাগছে না। আমার খুব খেয়াল আছে, আমি যখন প্রথম প্রথম বিসিএস দিই তখন মোবাইল অ্যাভেলেবিলিটি ছিল না। ঠিক আছে, তা বিষয়টা হচ্ছে যখন পরীক্ষা দিয়েছে, আমরা WBCS এ পরীক্ষা দিয়েছে, আমরা ঘরে মেলাতে বসতাম, যে পুরো বই পুরো ঘেটে ফেলতাম, যে তবু দেখা যাচ্ছে 10টা কোশ্চেনের আনসার কোনো মতে খুঁজে পাচ্ছি না। কিন্তু বর্তমানে সবার কাছে গুগল আছে, ক্রোম আছে, তাই না? তাহলে জ্ঞানের পরিসর বৃদ্ধি পেয়েছে, কম্পিটিশন লেভেল বেড়েছে, তাই তো? তাহলে অ্যাকুরেসি থাকতেই হবে, 100% অ্যাকুরেসি থাকতে হবে। তাহলে নাইট্রোজেন হচ্ছে 78.08%, অক্সিজেন হচ্ছে 20.94%, কার্বন ডাইঅক্সাইড 0.03%। এই হচ্ছে বিষয়, এই কটা মাথায় রাখতে হবে। আর এই দেখো অ্যাপ্রক্স ভ্যালুটাও দিয়ে দিয়েছি আমি তোমাদের, অ্যাপ্রক্স ভ্যালু দিয়ে দিয়েছি। ঠিক আছে, নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। IUCN, IUCN কি? IUCN হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, IUCN হচ্ছে, এখান থেকে যে প্রশ্ন দেয় বলবে রেড লিস্ট কে প্রকাশ করে? নাম শুনেছো নিশ্চয়ই, রেড লিস্ট। রেড লিস্ট প্রকাশ করে কে বলো? IUCN। এবার বলছে রেড লিস্ট কি সম্পর্কিত, রেড লিস্ট কি সম্পর্কিত, কেউ পারবে? কিন্তু খুব ইম্পর্টেন্ট, Endangered species গুলোকে এনজেন্ডার্ড স্পিসিস। এন্ডেঞ্জার্ড স্পিসিসের ভেরি গুড। রেড লিস্ট হচ্ছে এনজেন্ডার্ড স্পিসিস সম্পর্কিত, মানে হচ্ছে বিলুপ্ত প্রায় বা বিপন্ন প্রাণী গুলো। যখন মানে বর্তমানে দেখো আমাদের পৃথিবীতে দেখো কেমন ডিফরেস্টেশন হচ্ছে। কিছুদিন আগে যেমন অস্ট্রেলিয়ায় বুশফায়ার হলো, তারপর হচ্ছে ব্রাজিলে অ্যামাজনে জঙ্গলে আগুন ধরে গেল। ঠিক আছে, কি হচ্ছে এবার আস্তে আস্তে, কি ইকোলজিক্যাল মানে যে পরিবেশের যে ভারসাম্য সেটা থাকছে না, জঙ্গল কেটে ফেলা হচ্ছে, জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে এনিহাও। তাহলে কি হচ্ছে, কিছু কিছু প্রাণী কি হচ্ছে, কিছু কিছু প্রাণী তারা প্রায় বিপন্ন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তখন এই IUCN কি করছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, প্রত্যেক বছর একটা রেড লিস্ট বার করছে।
রেড লিস্টে হচ্ছে প্রত্যেক বছর কিছু কিছু প্রাণীদেরকে এই রেড লিস্টে প্রকাশ করা হচ্ছে যে এরা প্রায় বিপন্ন, এদের অস্তিত্ব ইন ফিউচার দেখা যাবে তোমার ইয়েতে দেখা যাবে, ছবিতেই দেখা যাবে, বর্তমানে দেখা যাবে না। ঠিক আছে, তা বিষয়টা হচ্ছে এই রেড লিস্ট প্রকাশের কারণ হচ্ছে যাতে গভর্নমেন্ট, পৃথিবীর বিভিন্ন দেশ তারা যাতে এই রেড লিস্টে প্রকাশিত যে সমস্ত প্রাণীদের কথা বলা হচ্ছে তাদের সংরক্ষণের ব্যবস্থা করা যাক। তাই এই হচ্ছে রেড লিস্টের ইম্পর্টেন্স। দেখবা আমরা 90s এর লোক, 90s এর লোক বলতে নাইনটিজে আমাদের বাল্যকাল ছিল, ঠিক আছে, তোমাদের থেকে একটু বড় হয়তো। তা 90s এর সময় আমাদের বাল্যকাল ছিল, সেই সময় দেখবা তোমরা অনেকেই দেখে থাকবে যে 90s এর সময় দেখবা শকুন দেখা যেত, শকুন, চিল এগুলো দেখা যেত। যারা গ্রামে বাস করো তারা 100% দেখেছো, দেখেছো কি দেখোনি? হ্যাঁ স্যার। তা বর্তমানে কি দেখা যায়? দেখেছো? না। দেখো বলো। সেরকম ভাবে কেউ দেখতে পাওয়া যায় না। প্রায় লুপ্ত, প্রায় দেখা গেলেও খুবই কম, দেখাই যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তাহলে দেখো এগুলো পুরো লুপ্ত প্রায় কি আমার মতে লুপ্তই হয়ে গেছে। ঠিক আছে, এইগুলোকে মানে এভেলেবেল দেখা যেত, ঠিক আছে। কিন্তু এখন কি হয়েছে, আমাদের আলিপুরদুয়ারে, কেউ আলিপুরদুয়ারে আছো নাকি? আলিপুরদুয়ারে রাজা ভাত খাওয়া বলে একটা জায়গা আছে, ঠিক আছে, রাজা ভাত খাওয়া বলে একটা জায়গা আছে। সেখানে কি হচ্ছে বলতো, সেখানে এই তোমার এই মানে শকুনের প্রজাতি বা যদি বৃদ্ধি পায়, তার জন্য এই রাজা ভাত খাওয়া জায়গাতে কি করা হচ্ছে, মানে নতুন করে প্রজনন করিয়ে মানে শকুনের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এর তো এনভায়রনমেন্ট একটা প্রয়োজনীয়তা ছিল। দেখবে আগে যখন কোনো গবাদি পশু কিছু মারা যেত তখন ফেলে দেওয়া হতো। শহরে যেমন কাকের একটা প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক আছে, দেখতে নোংরা লাগে কিন্তু আলটিমেটলি ওরা অনেক পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই না? তা রাজা ভাত খাওয়া ইম্পর্টেন্ট। রাজা ভাত খাওয়া কেন হ্যাঁ স্যার। ফেমাস তোমরা শেষে জানাও, তোমরা পরে আমায় মেসেজ করে জানাও, দেখি কে জানো। তাহলে IUCN একটা আন্তর্জাতিক সংস্থা যার উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার বা সাস্টেনেবল ইউজ। IUCN 1948 সালে প্রতিষ্ঠিত হয়, হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে গ্ল্যান্ড। ঠিক আছে, সুইজারল্যান্ডের একটা প্লেয়ার নাম বলো তো ভালো, খুব ফেমাস প্লেয়ার। রজার ফেডারার। রজার ফেডারারের নাম শুনেছো? আর একটা বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স ধরো EMS এ সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি সবাইকে। 2021 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করি, ঠিক আছে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই না, স্যার। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নিজে বানিয়ে PDF করে পাঠিয়ে দিই। ওকে বলো, কে কি বলছিল? বলছি কি, আমি তো বিএড, হ্যাঁ একটা কোশ্চেন ছিল, বলো বলো। যদিও পড়ার মধ্যে বলতে বলছি যে আমি তো বিএড করেছি, তো প্রাইমারির জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি, আর পিটির জন্য। তো এই দুটো সিলেবাস কত শতাংশ মোটামুটি এক, মানে দুটোই কি উপকৃত হবে, এটা আপনার কাছে যদি পড়ি? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, ঠিক আছে। তোমরা কোশ্চেন দেখবে, প্রথমে কোশ্চেন দেখবে দিয়ে আমার কাছে পড়তে চলে আসবে, মানে অনলাইনে, তাহলে বুঝতে পারবে উপকৃত হবে কেন, তুমি নিজেরাই রিয়েলাইজ করতে পারবে, স্যার কত ঠিক আছে। শতাংশ মানে সেম এই দুটো প্রায় মানে সিলেবাস, কিসে বলো? ওই পিটি আর প্রাইমারি পেটের এই যে এনভায়রনমেন্ট এই ব্যাপারগুলো? অনেকটাই সিমিলারিটিস রয়েছে, ঠিক আছে। আর আমি তো ওভারঅল কম্প্যাক্ট ওয়েতে করাবো, এনভায়রনমেন্ট করাবো, তোমরা ENVS এ ভর্তি হবে যারা, এনভায়রনমেন্ট করাবো, ঠিক আছে। কেউ একটা পার্টিকুলার পরীক্ষার জন্য থেকে বসে নেই, ঠিক আছে। এর সঙ্গে জিকেটাও করাবো আমি, ঠিক আছে, বেসিক জিকে সমস্ত করানো হবে, ঠিক আছে। কারণ একটা ওকে পরীক্ষার স্যার, জন্য ঠিক কেউ আছে। বসে নেই, ঠিক আছে। আশা করি অনেকটাই কভার করে যাবে, ম্যাক্সিমামটাই কভার করে যাবে, ঠিক আছে। স্যার বলো ওকে স্যার। বলো স্যার আচ্ছা স্যার, আপনি বলো বলো। ENVS-টা আর জিকে মানে অন্য আদার্স পরীক্ষাতেও দেওয়ার জন্য জিকেটা ওখান থেকে কভার হয়ে যাবে তো? না না, টোটাল কভার হবে না,
জিকে টা টোটাল কভার। দেখো অন্যান্য পরীক্ষার জিকে এর ওয়েটেজ কত বলো? প্রচুর ওয়েটেজ থাকে, প্রচুর ওয়েটেজ থাকে। তা সেই ক্ষেত্রে মানে আমি বলবো না যে যে ভাই তুমি একদম 100% কভার হবে, তবে হ্যাঁ আমি বলতে পারি 50% কভারেজ চলে আসবে অন্যান্য পরীক্ষাতে। স্যার তাহলে জিকে ঠিক বলে আছে, যে ইয়েটা আছে, এখানে কটা সাবজেক্ট পড়ানো হবে, মানে কি কি? সমস্ত সমস্ত জিকে আমি বলি শোনো কি কি পড়ানো হয়। হুম। ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে, ট্র্যাডিশনাল জিকে, জিওগ্রাফি, সায়েন্স অবজেক্টিভ ওয়েতে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, সমস্ত স্ট্যাটিক জিকে, ঠিক আছে, পলিটি, ইকোনমি। বলো বাকি কি থাকলো? ইভেন এনভায়রনমেন্টটাও কিছুটা হালকা দেওয়া হয় ওখানে। ও, আর যারা এনভায়রনমেন্ট সেরকম কিছু থাকবে না। প্রাইমারি ইভিএস আলাদা করে কম্পিউটার, ডিটেলসে নাকি? যেটা স্যার তাহলে ইএনভিএস। কি ইভিএস থেকে আলাদাভাবে পড়তে হবে? বলো বলো। স্যার আমি যদি স্যার আমি যদি সিএটির ব্যাচে ভর্তি হই, তাহলে কি ইভিএসটা আলাদাভাবে পড়তে হবে ডিএড এর জন্য? তুমি সেন্ট্রাল টেটের কথা বলছো? না শুনতে স্যার, পাচ্ছি আমি না, বলছি তোর কথা আমার তো আসছে না। ডিএড করা আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি বলো আমার বলো তো বলো। ডিএলএড করা, আমার তো হ্যাঁ হ্যাঁ ডিএলএড করা আছে। তার জন্য কি হ্যাঁ। শুধু প্রাইমারির জন্য প্রিপারেশন নিলে শুরু হবে, না মানে সিএটির ব্যাচ গোটাটা করলে সুবিধা হবে? কোন ব্যাচটা ভর্তি হলে ভালো হবে? ইএনবিএস এ ভর্তি হও, ঠিক আছে, আর পারলে জিকেটাও সাবস্ক্রাইব। আমার যদি ক্লাস না দুটো নাও তাহলে মানে টোটালি 100% উপকৃত হবে। ঠিক আছে, একটা যে জিকে এর ব্যাচ আছে শুধুমাত্র জিকে, ঠিক আছে, ইন্ডিয়ার যে কোনো পরীক্ষা জিকে কভার করে দেবো। ঠিক আছে, 1 নম্বর। ঠিক আছে স্যার। আর হচ্ছে ইএনভিএস টা শুধুমাত্র এই প্রাইমারি, তারপর হচ্ছে সিটেট এইগুলোর জন্য। ঠিক আছে, এবার ইএনভিএস এর কিছু জিকে হবে, হবে না এমন না, কিন্তু একদম বেসিক স্তরে হবে, ডিপ স্তরে হবে না, কিন্তু অত সময় নেই ইএনভিএস এর জন্য। আর তুমি পরীক্ষার পরে এই ক্লাসের পরে আমায় ফোন করো, কথা বলছি, হ্যাঁ, ক্লাসটা করে নাও। ওকে, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, ওকে। ওকে, দেখো এবার হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট, জীব বৈচিত্র্যগত হটস্পট কাকে বলছে? দেখো জীব বৈচিত্র্যগত হটস্পট মানে হচ্ছে পৃথিবীর কোনো একটা জায়গাতে দেখা যাচ্ছে সেখানকার মানে কোনো স্পেশাল স্পিসিস রয়েছে, আর যেটা পৃথিবীর অন্য ক্ষেত্রে নেই। ঠিক আছে, তা সেইগুলোকে বলে যে জীব বৈচিত্র্যগত হটস্পট। এই জীব বৈচিত্র্যগত হটস্পট ভারতে কয়টি আছে, যেমন প্রশ্ন হয়, জীব বৈচিত্র্যগত হটস্পট ভারতে বর্তমানে কয়টি? 4টি। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নটা আসে একদম 100% বলে দিচ্ছে, এইখান থেকে প্রশ্ন আছে। সুন্দাল্যান্ড, নাম শুনেছো কোনোদিন? নাম শুনেছো? না স্যার। হ্যালো, হ্যাঁ, দেখো ভারতের 4টি জীব বৈচিত্র্যগত হটস্পট রয়েছে, বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। এই একটা হচ্ছে হিমালয়, একটা পশ্চিম ঘাট পর্বতমালা, একটা ইন্দো বর্মা অঞ্চল, আর হচ্ছে সুন্দারল্যান্ড। এখান থেকে প্রশ্ন দেয় বেশি। তোমাদের পিক্টোগ্রাফি করিতে পড়ালে দেখো তোমার টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ তোমরা ছবিটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তাহলে 4টে যে শোনো, এই 4টে যে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্যগত হটস্পট, সেটা তার 1 নম্বর হচ্ছে, এটা হচ্ছে হিমালয়। এই দেখো হিমালয়ের প্রধান অংশটা এখানে রয়েছে, একটা চলে গেল। এটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা। এটা কি? পশ্চিম ঘাট পর্বতমালা। আমরা জানি যারা জিওগ্রাফি পড়েছো আগে, এটা হচ্ছে পশ্চিম ঘাট, আর এটা হচ্ছে কি, এটা পূর্ব ঘাট। পূর্ব ঘাট হচ্ছে ডিসকন্টিনিউয়াস রেঞ্জ, তাই তো? কেউ বলতে পারে পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? স্যার নীলগিরি। আনাইমুদি। খুবই জিকে দুর্বল আছে তোমাদের কিন্তু। আনাইমুদি, আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটা পশ্চিম ঘাট পর্বতমালা সহ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ঠিক আছে, আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এইখানে আছে, নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেট্টা। ঠিক আছে, আর পূর্বঘাটের কে বলতে পারে? মহেন্দ্রগিরি কি? মহেন্দ্রগিরি, দেখো মহেন্দ্রগিরি অবসোলেট হয়ে গেছে। মহেন্দ্রগিরি যদি থাকে, যদি চোখে জিন্দা গাডা থাকে, জিন্দা গাডা,
যদি থাকে তাহলে মহেন্দ্রগুড়ি মারবো না, যদি জিন্দাগাটা না থেকে মহেন্দ্রগুড়ি থাকে তাহলে স্যার মহেন্দ্রগিরি এখন মহেন্দ্রগুড়ি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে বলতে একটু কনফিউশন রয়েছে এখানে। যেমন তোমাকে যদি বলা হয় ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কি, স্যার এখন কুঞ্চিকল হবে তো। পঞ্চিকল হবে, ঠিক অ্যাজ লাইক দ্যাট। কিন্তু তোমরা ছোটবেলা থেকে পড়েছো কি যোগ জলপ্রপাত, তাই তো? যোগ জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, সারাবতী নদীর উপরে অবস্থিত কর্ণাটকে, ঠিক আছে? কিন্তু যোগ জলপ্রপাত নয়, কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে একটা মেজারমেন্টে দেখা যাচ্ছে যে কুঞ্চিকল হচ্ছে ভারতের সর্বোচ্চ। দেখো প্রথম কথা হচ্ছে কম্পিটিটিভ স্টাডি। কম্পিটিটিভ স্টাডি হচ্ছে স্মার্ট স্টাডি, মানে তোমাকে জানতে হবে পরীক্ষক কোনটা চাইছে। যদি যোগ জলপ্রপাত অপশনে থাকে, কুঞ্চিকলও থাকে, তাহলে তুমি কোনটা মারবে? কুঞ্চিকল মারবে। আর যদি মনে করো কুঞ্চিকল নেই, তখন তুমি যোগ জলপ্রপাত মারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরকম অনেক কনফিউশন তুমি আমার কাছে পড়তে আসবে কেন? প্রথম কথা, তুমি বাজার থেকে তো 2000 টাকার বই কিনে নিলেই হয়ে যায়, হয় কি হয় না? আমার কাছে এসে ঝামেলা টাইম নষ্ট করে লাভ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যাপ্রোচ রয়েছে। এই গাইডলাইন্স এর জন্য তুমি আমার কাছে আসবে, এটা আমি তোমার বাস্তব বলে দিচ্ছি। আর তুমি যেদিন বুঝতে শিখে যাবে সেদিন আমার কাছে আসার দরকার নেই, আমি তোমাদের বলবো যে ভাই তোমরা আসো, ঠিক আছে? তোমাদের দরকার নেই গাইডের, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে এরকম ভাবে প্রশ্ন হয়। তাহলে এইটা হচ্ছে আমি বায়োডাইভার্সিটি হটস্পটে যাচ্ছি, যেমন এরকম অনেক কোশ্চেন আছে। দেখুন যদি বলা হয় ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ, আবার বললো 3টে কোশ্চেন হয়, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ দি ব্র্যাকেটে থাকলো POK। আবার একটা প্রশ্ন থাকলো সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত উচ্চতম পর্বত শৃঙ্গ। 3টে কোশ্চেনের আনসার 3 রকম হবে কি হবে না? কেউ বলতে পারবে? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ স্যার K2 হবে তো। ভারতের সর্বোচ্চ 3টে কোশ্চেনের আনসার বলো দেখি, মানে স্যার 3টে আলাদা কোশ্চেনের আনসার হবে বলো। আর স্যার ওটা কি হবে স্যার, কাঞ্চনজঙ্ঘা হবে কি একটা? কোনটা? সেটা স্যার যেটা লিখলেন না, সেটা শোনো কি লিখলেন? শোনো, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সিকিম। ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ ইনক্লুডিং POK, পাক অকুপাইড কাশ্মীর, এটা আসবে K2, ঠিক আছে? আর সম্পূর্ণরূপে ভারতে অবস্থিত উচ্চতম শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী, উত্তরাখণ্ডের গড়ওয়াল হিমালয়ে অবস্থিত, ঠিক আছে? এটা দেখে নেবে। স্যার গডউইন অস্টিন কেন বলা হয়? হ্যাঁ, K2 কে গডউইন অস্টিন কেন বলা হয়? তুমি বলতে পারো K2 কেন বলা হয়? K2টা কারণ আছে, গডউইন অস্টিন তার অ্যাকচুয়াল নাম। দেখো কারাকোরাম রেঞ্জে অবস্থিত, শোনো কারাকোরাম রেঞ্জে অবস্থিত, তারপর ডবল K আসছে কারাকোরাম, তাই এর জন্য K2 বলা হয়, ঠিক আছে? বুঝেছো তো? তুমি গডউইন অস্টিন যে কারণ জানতে আসবে না, জানতে হবে K2 বলা হয় কারাকোরাম রেঞ্জ থেকে কথাটা এসছে, ঠিক আছে? ঠিক আছে, এগুলো পরের বিষয়। তাহলে আমি ভারতের 4টে জীব বৈচিত্র্যগত হটস্পট হচ্ছে কি কি? একটা হচ্ছে হিমালয়, 2 নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, একটা হচ্ছে ইন্দো বর্মা রিজিয়ন। এই ইন্দো বর্মা রিজিয়ন মানে হচ্ছে কি, দেখো এটা ভারতেও কিছুটা আছে এই বায়োডাইভার্সিটি হটস্পটটা, আবার এখানে দেখবা তোমার এই মায়ানমার, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোতেও আছে, লাওস, কম্বোডিয়া, এই সমস্ত জায়গাতে আছে, ঠিক আছে? এইবার হচ্ছে যে কোশ্চেনটা সব থেকে বেশি দেয় আমি বললাম সুন্দারল্যান্ডটা কোথায়? এই দেখো সুন্দারল্যান্ড এতটা আসবে না তো, এটা হচ্ছে সুন্দারল্যান্ডটা আসবে, নিকোবরটা এটা একটু ভুল আছে একটুখানি, এটা নিকোবর আইল্যান্ডটা আসবে শুধু। সুন্দারল্যান্ডটা হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ায়, দাঁড়াও ছবিটা নিয়েছি কিনা দেখায়, না ছবিটা নিইনি। এই দক্ষিণ পূর্ব এশিয়া, এর নিচে দেখবে ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে এই সমস্ত যে নিচে দেশগুলো আছে, এই সমস্ত অঞ্চল জুড়ে অবস্থিত ম্যাক্সিমামটা, শুধু এক টুকরো অংশ শুধু ভারতে অবস্থিত সুন্দারল্যান্ডে, সেটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। তোমাদের প্রশ্ন হয়
যে মানে ভারতের এই সুন্দরল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্যগত হটস্পটের অংশ ভারতের কোন অঞ্চলটা? বলো বলো। সুন্দরল্যান্ড, এই নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে? আন্দামান না কিন্তু, শুধুমাত্র নিকোবর, ঠিক আছে? আর আমরা এইখানে জানি কি আছে, এখানে কি আছে বলো তো আমাদের? ভারতের দক্ষিণতম বিন্দু আছে না এখানে, কি এটার নাম? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, আর একটা নাম আছে কি, পিগমিলিয়ন পয়েন্ট। পিগমিলিয়ন পয়েন্ট। আচ্ছা, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বলো, কে বলবে? কন্যাকুমারী। কন্যাকুমারিকা কোন কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু? তামিলনাড়ু, তামিলনাড়ুতে অবস্থিত। ওকে। আর এইখানে দেখো মালাবার আছে, ঠিক আছে? পশ্চিমতম বিন্দু গৌরমটা, গুজরাট। পূর্বতম বিন্দু কিবুথু। যাই হোক, চলো এবার হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসের কারণের জন্য কি হয়, পৃথিবীর কি বাজে ইম্প্যাক্ট পড়ে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্রিন হাউস গ্যাসের জন্য কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং। কি হচ্ছে দেখো, এই গ্রিন হাউস গ্যাসগুলো আগে শুনে নাও। গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে যেমন জলীয় বাষ্প। তোমাদের এলিমিনেশন প্রশ্ন হয় যে গ্রিন হাউস গ্যাস কোন নিচের কোনটি বা কোনটা নয়। তোমার যেগুলো জানলেই হবে, গ্রিন হাউস গ্যাস হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন CH4, নাইট্রাস অক্সাইড N2O, আর হচ্ছে ওজোন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি বলো ওটা, অক্সিজেনের অক্সিজেনের একটা কি বহুরূপতা, অ্যালাক্ট্রোফিক ফর্ম, ঠিক আছে? এবার কি হচ্ছে দেখো, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী এটা হচ্ছে সূর্য, সূর্য থেকে রশ্মি আসছে, আলো আসছে। তো এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে বলতো, এই কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, এই যে আমাদের যে শক্তির ব্যালেন্স কি করে থাকে, এই আলো আসছে দিনের বেলায়, আবার আলো রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু গ্রিন হাউস গ্যাস কি করে, যদি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যায়, দেখা যাবে গ্রিন হাউস গ্যাসগুলো কি করবে, এই মানে সূর্য থেকে আগত শক্তি অ্যাবজর্ব করে নেবে, তাপ শক্তি অ্যাবজর্ব করে নিলে কি হবে, পৃথিবীর জেনারেল টেম্পারেচার বাড়বে কি বাড়বে না? বাড়বে। বাড়বে। দ্যাটস ওয়াই বলা হয় গ্রিন হাউস গ্যাস পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য অন্যতম কারণ। বুঝেছো? তা গ্রিন হাউস গ্যাস আমরা ছোট্টবেলায় পড়েছি যে কাঁচের ঘর, মেরু অঞ্চলে কাঁচের ঘর থাকে ঘর গরম রাখার জন্য। এর বিষয়টা কি, এই কাঁচের ঘরে গাছ লাগানো হয়, তাই তো? আর আমরা জানি গাছ কি করে, কার্বন ডাইঅক্সাইড বলছি, অক্সিজেন নিয়ে নিচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড কি করছে, এই অক্সিজেন নিয়ে নিচ্ছে বলছে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, তাই তো? এবার কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, এবার মানুষ তো থাকছে এখানে, মানুষ আবার কি কার্বন ডাইঅক্সাইড বার করছে এখানে, এই কার্বন ডাইঅক্সাইড থেকে যাচ্ছে। তা কার্বন ডাইঅক্সাইড যখন থেকে যাচ্ছে, এখানে কি হচ্ছে, সূর্যরশ্মি আসছে, এই কার্বন ডাইঅক্সাইড গুলো কি হচ্ছে, মানুষ দ্বারা সৃষ্ট যে কার্বন ডাইঅক্সাইড, সরি এখানে গাছ থাকে না, শুধু মানুষ থাকে, এই মানুষগুলো কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছে, থাকছে কাঁচের ঘরের মধ্যে, কার্বন ডাইঅক্সাইডটা একটু পরিমাণটা বেড়ে যাচ্ছে কাঁচের ঘরের মধ্যে। এবার সূর্য রশ্মি আসছে, সূর্য রশ্মির তাপীয় শক্তি হালকা শোষণ করে রাখছে, ঘরটাকে গরম করে রাখছে, ঠিক আছে? এটা হচ্ছে কাঁচের ঘরের কারণ মেরু অঞ্চলে। তাহলে আমরা বুঝলাম গ্রিন হাউস গ্যাস পৃথিবীতে কি পরিবেশগত কি খারাপ ইম্প্যাক্ট ফেলছে বলো? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তার কারণটা বুঝেছো তোমরা? আমি বললাম এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? এখানে যখন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, জলীয় বাষ্প বেড়ে যাবে, এই সূর্য থেকে আগত রশ্মি জেনারেলি সব ফিরে যায়, কিন্তু এই গ্যাসগুলো বেড়ে গেলে কি হবে, এই অ্যাবজর্ব করে মানে শোষণ করে নেবে, এই গ্যাসগুলো তাপীয় শক্তির কিছু অংশ শোষণ করে নেবে, এবং এইভাবে চলতে থাকলে কি হবে, আস্তে 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 পৃথিবীর জেনারেল টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তা এই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে দেখো অ্যান্টার্কটিকার বরফ গলছে না, জলস্তর বৃদ্ধি পাচ্ছে, কেউ কেউ বলছে ইন্দোনেশিয়ার জাকার্তা ডুবে যাবে, কেউ বলছে কলকাতা ডুবে যাবে, শোনো তো লন্ডন ডুবে যাবে, শুনেছো কথাগুলো?
তাহলে এটা বাস্তব কথা, হ্যাঁ স্যার। একদম সত্যি কথা। পৃথিবীতে অনেক দ্বীপ আছে তারা ডুবে গেছে, যেমন নিউমুর দ্বীপ আমাদের পশ্চিমবঙ্গের নিউমুর বা পূর্বাশা দ্বীপ এখানে ছিল, তা পূর্বাশা দ্বীপ ডুবে গেছে। এরকম পৃথিবীর অনেক জায়গা আছে ডুবে গেছে। যেমন মালদ্বীপ খুব উঁচুতে নেই, পৃথিবীর মানে সমুদ্র জলস্তর থেকে খুব উঁচুতে নেই, হালকা উঁচুতে আছে। তাহলে জলস্তর বৃদ্ধি রেখে মালদ্বীপের মতো দেশগুলো কি থাকবে? থাকবে না, ডুবে যাবে। এর থেকে তাহলে রক্ষা পাওয়ার উপায় কি হবে? এই গাছ গ্যাসগুলো কেটো না, গাছ কাটবে না, প্লাস্টিক ইউজ করবে না, ঠিক আছে? গাছ কাটা যাবে না, প্লাস্টিক ইউজ করা যাবে না, গাড়ি চালানো যাবে না, মানে পেট্রোল জাতীয় গাড়ি চালানো যাবে না। কলকারখানা থেকে তোমার বিভিন্ন রুলস বানাতে হবে যাতে কার্বন ডাই অক্সাইড রিফাইন করে বেরোনো হয়। এইসব গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি না হয়। হ্যাঁ, এইগুলো গ্যাসগুলো পরিমাণ বৃদ্ধি হচ্ছে বলে তো আজকে এত মানে হ্যাঁ। ডিজাস্টার দেখতে পাচ্ছ, বর্তমানে প্রচুর ডিজাস্টার দেখতে পাচ্ছ। কোনো সময় অনাবৃষ্টি, আবার বৃষ্টি হচ্ছে তো বন্যা হচ্ছে, এরকম ছিল না। এক সময় দেখা গেছে ভারতে, আমি আমার গ্রামের কথা বলি, আই এম বিলং ফ্রম মানে এক রুরাল ভিলেজ, ঠিক আছে? তা এক সময় 2004 সাল পর্যন্ত কারেন্ট ছিল না, দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি। আমরা এক সময় পড়াশোনা করেছি কিসে? হেরিকেন ল্যাম্পের আলোয়। তাহলে তখন কি মানুষ ছিল না? কিন্তু যত দিন গেছে আস্তে 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 ওয়ার্মিং আরো বেড়েছে। এখন ফ্যান চলছে, এসি চলছে, তাও মানুষ থাকতে পারছে না। আর এই গ্রিন হাউস গ্যাসের উৎপাদন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় থেকে, মানে 1730-এর দশক থেকে। মানে ইংল্যান্ডে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, শিল্প বিপ্লব, তারপর থেকে গ্রিন হাউসের পরিমাণ বাড়তে শুরু করেছে, ঠিক আছে? কিন্তু বর্তমানে একটা জিনিস দেখা, প্রত্যেক এলাকাতে দেখা, কারো এলাকায় বলে টোটো গাড়ি, কেউ বলে টিকটুক গাড়ি, আবার ইলেকট্রনিক ভেহিকেল সংখ্যা বাড়ছে আস্তে আস্তে। বাড়ছে কি বাড়ছে না? হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে পজিটিভ দিক দেখা যাচ্ছে। দেখো প্রত্যেক কোম্পানি যারা এই টু হুইলার কোম্পানি, প্রত্যেকে দেখো ইলেকট্রিক ভেহিকেলের দিকে জোর দিচ্ছে, কারণ দ্যাট ইজ দ্য ফিউচার। আর এর জন্য পৃথিবীটা বেঁচে যাবে, চিন্তা নেই। প্লাস্টিক ইউজ করো না, ঠিক আছে? এটা তো বলে দিয়েছি। গ্রিন হাউস গ্যাস অ্যাবজর্ব এমিট রেডিয়েন্ট এনার্জি, ঠিক আছে? যাই হোক, অসুবিধা নেই। এটা ভারতে প্রথম এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট মানে বৃহত্তর আকারে পাস হয় 1986 সালে। মানে ভারতের পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে পাস হয়, ঠিক আছে? এটা দরকার নেই বেশি। ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এইটার সঙ্গে এটা আসলো কেন বলতো? এই যে ভারতের পরিবেশ সুরক্ষা আইন আসলো তার কারণ জানো তো? 1984 সালে এমপি মধ্যপ্রদেশ আর কি, ভোপালে কি হলো, ইউনিয়ন কার্বাইড লিমিটেড কোম্পানিতে ওরা কি করতো, কেমিক্যাল তৈরি করতো, ঠিক আছে? তা ওখানকার একটা গ্যাস ইউজ হতো, সেই গ্যাসটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। ওই গ্যাসের ট্রাঙ্কার লিক করে, আর এটা ছিল খুব খতরনাক, মানে মানুষকে মেরে ফেলে এই গ্যাস। তাই গ্যাস লিক করে রাত্রিতে, দেখো সময়কাল 12-13, মানে রাত্রির দিকে হয়েছে। তা লিক হওয়ার কারণে প্রায় 5 লাখ লোক এফেক্টেড হয়, আজ ওর ইম্প্যাক্ট দেখতে পাবে, ঠিক আছে? তা পৃথিবীতে এটা সব থেকে ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা। তোমাদের এখান থেকে প্রশ্ন হয় যে ভোপাল গ্যাস দুর্ঘটনার অন্যতম কারণ কোন গ্যাস? বলো বলো। মিথাইল মিথাইল আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড। এবার তোমার কোনো সময় ড দেবে, মিথাইল আইসোসায়ানাইড দিলে হবে না, নাইট, ঠিক আছে? খুবই কনফিউশন কোশ্চেন এবং পরীক্ষাটা আসে, দেখে থাকবে তোমরা। ঘটনাটা হয় 1984 সালে। 1984 সালে আবার আমার কলকাতা মেট্রো তৈরি হয়, ভারতের প্রথম মেট্রো, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার দেখো 1 নম্বর বিষয় ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পরে বলবো। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে তোমার এটা ভুল টাইপিং হয়েছে একটুখানি। আমি ওই আমাদের জিকে অফ দ্য ডে এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সেই কনসেপ্টটা বোঝাতে চাইছি কিভাবে কি হয়। এটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটু টপ এমসিকিউজ অফ দ্য ডে, এটা ইএনভিএস এর ক্লাসে পাবে, ঠিক আছে? টপ এমসিকিউজ অফ দ্য ডে, ঠিক, সপ্তাহে এটাও দুটো পাবে, অন এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে?
এটা আমি ছোট আকারে একটা দেখাতে চাইছি কিভাবে কি প্রকারে পড়ানো হয়। প্রথম প্রশ্ন, যে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কি? ওজোন স্তরটা কি জানো কেউ? ছোট্টবেলা থেকে পড়ে আসছো কিন্তু। এটা দেখো পৃথিবী, তো এই পৃথিবীর উপরে কি কটা স্তর আছে? একটা ট্রোপোস্ফিয়ার, এটা মনে করো ট্রোপোস্ফিয়ার, এটা ট্রোপোস্ফিয়ার, আর এটা স্ট্যাটাস স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে, ঠিক আছে, 12 থেকে 35 কিলোমিটারের মধ্যে, 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে একটা স্তর রয়েছে। এটা পৃথিবী ভূমি মনে করে, নিচের দিকটা ভূমি, ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে তোমার 12 থেকে 35 কিলোমিটারের মধ্যে একটা স্তর আছে, সেটা স্তরটা হচ্ছে O3 যুক্ত, মানে ও অক্সিজেনের একটা কি অ্যালাট্রোপিক ফর্ম। তা এই একটা শিল্ড, মানে চাদরের মতো আছে। এই চাদরটার কাজ কি? একে বলা হয় ওজোন স্তর। ঠিক আছে, এই ওজোন স্তর কি করছে পৃথিবীতে? এই সূর্য থেকে সমস্ত যে আলো আসে, সব আলোই কিন্তু ভালো না, কিছু কিছু ইউভি রে আসে, আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি, সেগুলো পৃথিবীকে ঢুকতে দেয় না, ওগুলোকে প্রথমেই বাইরে বার করে দিচ্ছে। কারণ এইগুলো ঢুকলে হলে মানে মানুষের স্কিন ক্যান্সার হতো, বিভিন্ন জলজ প্রাণীর বিভিন্ন ক্ষতি হতো। তা ইউভি রেডিয়েশন বা রশ্মিকে কি করছে? ওজোন স্তর রিফ্লেক্ট করে দিচ্ছে। তাহলে তোমাদের দুটো বিষয় জানতে হবে, ওজোন স্তর কোথায় অবস্থিত বায়ুমণ্ডলের? স্ট্র্যাটোস্ফিয়ার। বলো, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। আমি তোমাদের যেমন এনভায়রনমেন্টটা পড়াবো, তোমাদের টোটালি এলাবোরেটলি পড়াবো, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার তখন জানতে পারবে। এবার স্ট্র্যাটোস্ফিয়ারে কি অবস্থিত হচ্ছে? ওজোন স্তর। ওজোন স্তরের কাজ হচ্ছে সূর্য থেকে আগত ইউভি রে বা অতিবেগুনি রশ্মিকে রিফ্লেক্ট করে পৃথিবী মহাশূন্যে পাঠিয়ে দেওয়া, যাতে মানব সভ্যতা রক্ষা করছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে যেমন রেফ্রিজারেটর থেকে ম্যাক্সিমাম সিএফসি উৎপাদন হয় রেফ্রিজারেটর থেকে। এই রেফ্রিজারেটর বিভিন্ন কারণে আমরা পৃথিবীতে মানুষজন কি করছে? সিএফসি বলে একটা গ্যাস উৎপাদন করছে, সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বন কি করছে বলতো? এই ওজোন স্তরকে ভেঙে দিচ্ছে। এরকম ভেঙে গেছে, ঠিক আছে, ওজোন স্তরকে ভেঙে গেছে। তাহলে এই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি পৃথিবীতে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তা ওজোন স্তর ভেঙে যাচ্ছে কার কারণে বলো? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে? তা এইটা হচ্ছে বিষয়। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কি? বলো বলো। সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, সিএফসি বা শর্ট ফর্ম হচ্ছে সিএফসি। ওকে, এবার এক্সপ্লেনেশন দেখো। বলছে এক্সপ্লেনেশন, ওজোন লেয়ার এ রিজিয়ন অফ আর্থ স্ট্র্যাটোস্ফিয়ার। আমি বলছি প্রথমে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কি হচ্ছে? ওজোন স্তরের দ্বিতীয়, মানে আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকছে? ওজোন লেয়ার, ঠিক আছে? ওজোন লেয়ারের কাজ কি? ওজোন লেয়ার অ্যাবজর্ব মোস্ট অফ সানস আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ঠিক আছে? এখানে কি হচ্ছে? এই স্তরে ইটস কন্টেন্ট হাই কনসেন্ট্রেশন অফ ওজোন। ওজোন হচ্ছে, আমি বললাম, অক্সিজেনের একটা অ্যালাট্রোপিক ফর্ম। এটা 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে থাকছে। এরকম ভাবে আমি ব্যাখ্যামূলক ভাবে জিকে অফ দ্য ডেও করাই, ঠিক আছে? এটা বাংলাতেও করাই, ইংরেজিতেও করাই, মানে বাংলা ইংরেজি দুটো মিক্স আপ থাকে, ঠিক আছে? এই দেখো, ভালো করে দেখো, এটা দেখো পৃথিবী, দেখতে পাচ্ছ পৃথিবী, এটা পৃথিবী। পৃথিবীর উপরে দেখো ট্রোপোস্ফিয়ার, তারপর দেখো স্ট্র্যাটোস্ফিয়ার আছে, ঠিক আছে? এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দেখো ওজোন স্তর দেখতে পাচ্ছ, ওজোন লেয়ার দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ওকে, স্যার তাই এই হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরের কাজ হচ্ছে এই। আর আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে কি বিমান চলে না, যেহেতু শান্ত মন্ডল বলা হয় জন্য বাংলাতে। এই দেখো ওজোন হোল, একে বলা হয় ওজোন স্তর, মানে ওজোন স্তরে ভাঙন হয়ে গেছে, ঠিক আছে? একে বলা হয় ওজোন হোল, ঠিক আছে? সুন্দরলাল বহুগুণা নিচে কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত? সবাই জানো, চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন কি?
একটা পরিবেশ আন্দোলন, পরিবেশ সংরক্ষণ আন্দোলন। এটা কবে হলো? চিপকো আন্দোলন 1973 সালে হয়েছে। 1973 সালে কোথায় হয়েছে বলো? এটা হচ্ছে তৎকালীন উত্তরপ্রদেশ, হ্যাঁ বর্তমানে উত্তরাখণ্ড জায়গাটা পড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওখানে ডিফরেস্টেশন হচ্ছিল, পরিবেশ সংরক্ষণের জন্য এই আন্দোলন করলো কে বলো? সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল হ্যাঁ, বহুগুণা। এই কিছুদিন আগে মারা গেলেন, 21 সালে মারা গেলেন। তাহলে চিপকো আন্দোলন একটা, পরিবেশ আন্দোলন, সময়কাল 1973। এরকম ছোট ছোট করে শর্ট নোট বানাবে, যেখানেই পড়ো জীবনে সবসময় একটা নিজের জন্য পার্সোনাল শর্ট নোট বানাবে। ঠিক আছে, টিচাররা সবসময় তৈরি করে দেবে না, আমাদের এরকম ভাবে কেউ তৈরি করে দেয়নি। ঠিক আছে, কোথায় হয়েছে? বর্তমানে উত্তরাখণ্ড, তৎকালীন উত্তরপ্রদেশ হয়েছে। প্রধান নেতাকে সুন্দরলাল বহুগুণা। যেমন আমি যখন আন্দোলন পড়াবো তখন দেখতে পাবে চিপকো আন্দোলন হচ্ছে কে, চিপকো আন্দোলনের নেতাকে সুন্দরলাল বহুগুণা। নর্মদা মাচা হচ্ছে মেধা পাটেকর। বিষ্ণুই আন্দোলন কোথায় হয়েছে? রাজস্থান। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি কর্ণাটক। এই সাইলেন্ট ভ্যালি কোথায় হচ্ছে? সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাতে। কেরল। হ্যাঁ, মনিট্রাল প্রোটোকল বলছে কি সম্পর্কিত চুক্তি? 1987 সালে হয় মনিট্রাল প্রোটোকল। ঠিক আছে, এই মনিট্রাল প্রোটোকল কি করলো? বলছে ওজোন স্তর রক্ষা করার জন্য একটা চুক্তি হলো। মনিট্রাল বলে একটা জায়গা আছে, কোথায়? কানাডাতে একটা জায়গা হচ্ছে মনিট্রাল। ঠিক আছে, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের নেতা নেত্রীরা যুক্ত হলো এবং বললো ওজোন স্তরকে রক্ষা করতে হবে। ওজোন স্তর রক্ষা ভেঙে গেলে কি হবে? যে সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে পৌঁছে যাবে, এর ফলে কি স্কিন ক্যান্সার দেখা যাবে। তারপর হচ্ছে পরিবেশের অনেক রকম ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য এই মনিট্রাল প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয় 1987 সালে কানাডার মনিট্রাল নামক জায়গায়। তাই এই ঘটনাকে বলা হয় মনিট্রাল প্রোটোকল। ঠিক আছে, এর উদ্দেশ্য কি বলো? ওজোন স্তর রক্ষা। আর ওজোন স্তর রক্ষা করতে গেলে কি করতে হবে? যে সিএফসি উৎপাদন বন্ধ করতে হবে। ওকে, এটা দিয়ে দিয়েছি তোমাদের। মনিট্রাল প্রোটোকল কবে স্বাক্ষরিত হচ্ছে? 16ই সেপ্টেম্বর 1927 সালে। স্থান মনিট্রাল শহর কানাডা। বিষয়বস্তু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে স্থিত ওজোন স্তরের ক্ষয়রোধ সম্পর্কিত ব্যবস্থাপনা। ওজোন হল যে সমস্ত কারণে, এটা ভুল হয়েছে টাইপিং, ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে। ক্লিয়ার? অনেকটা সময় হয়ে গেল। আয়তনের বিচারে ভারতের কোন রাজ্যের ম্যানগ্রোভ অরণ্য সর্বাধিক বলো? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। 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 দেখো আমরা দেখবো যখন ইন্ডিয়ান জিওগ্রাফি তোমরা পড়েছো, এইখানে তো গুজরাটের কিন্তু উপকূল রেখা দীর্ঘতম। উপকূল রেখা কার দীর্ঘতম? গুজরাটের। কিন্তু আমরা জানি যে উপকূল রেখা বরাবরই হচ্ছে তোমার ম্যানগ্রোভ হয়, কিন্তু ম্যানগ্রোভ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বেশি দেখবো। সব থেকে বেশি অঞ্চল কোথায় ম্যানগ্রোভের? পশ্চিমবঙ্গে। আর দীর্ঘতম উপকূল রেখা কার আছে? গুজরাটের। ঠিক আছে, আয়তনের বিচারে কোন রাজ্যের বনাঞ্চল সর্বাধিক? দেখো আমাদের দেশে বনাঞ্চলের 2021 সালে সেন্সাস হয়েছে, ফরেস্ট সার্ভে হয়েছে কবে? 2019 সালে ফরেস্ট সার্ভে হয়েছে। ফরেস্ট সার্ভে অনুযায়ী ভারতে বনাঞ্চলের পার্সেন্টেজ হয়েছে 21.67। ঠিক আছে, শুধুমাত্র বনাঞ্চল, ফরেস্ট কভার। ঠিক আছে, আর একটা জিনিস আছে দেখবে, ফরেস্ট অ্যান্ড ট্রি কভার, বনাঞ্চল এবং গাছ। এটা পার্সেন্টেজ কে বলতে পারবে? 24.56। শুধু এটা বনাঞ্চল, আর এটা বনাঞ্চল এবং গাছ। এটা তোমাদের যখন মূল ক্লাস হবে তখন আমি এলাবোরেটলি বোঝাবো যে বনাঞ্চল বলতে কি বোঝায়। গাছ বলতে দেখো তোমার বাড়িতে আমার বাড়িতে গাছ আছে, পাশে গাছ আছে, এগুলো তো জঙ্গল না, বনাঞ্চল না, কিন্তু সিঙ্গেল গাছ। তা যখন এইগুলো বনাঞ্চল এবং এই গাছগুলোকে নিয়ে নিচ্ছি তখন 24.56 হয়ে যাচ্ছে। আর শুধু বনাঞ্চল হচ্ছে কত বলো? 21.67। এটা 2019 সালে একটা সেন্সাস হয়েছে, মানে ফরেস্ট সেন্সাস হয় প্রত্যেক 2 বছর অন্তর হয়। 2021 সালে হয়নি কোভিড এর জন্য, আবার হবে। তাহলে এটাও তো দ্বারাই সৃষ্টি। বলো। বনাঞ্চল যেটা গাছ
সেটা তো আলাদা আলাদা ভাবে মানুষের লাগায়, আর যেটা বনাঞ্চল সেটা কি প্রাকৃতিক নাকি মানুষও সেটা মানে মানুষের সৃষ্টি হতে পারে। লাগায়? যখন অ্যাকুমুলেটেড ওয়েতে থাকছে তখন তো তাকে বনাঞ্চল বা ফরেস্ট বলবে তুমি, তাই না? হুম একটা জায়গায় অ্যাকুমুলেটেড থাকছে, এক জায়গায় থাকছে, তাই না? হুম তাহলে হুম ভারতে আয়তনের বিচারে সব থেকে বনাঞ্চল সর্বাধিক কোথায়? মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। ঠিক আছে। আর পার্সেন্টেজে কার বেশি? বাই পার্সেন্টেজ বনাঞ্চল কাদের, কোন রাজ্যে বেশি? মিজোরাম। ভেরি গুড। মিজোরাম চেঞ্জ হয়েছে, আগে অরুণাচল প্রদেশ ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে মিজোরাম। 2019 সালে চেঞ্জ হয়েছে, তার আগের সেন্সাসে কিন্তু অরুণাচল প্রদেশ ছিল। তাহলে ভারতে আয়তনের বিচারে বনাঞ্চল সর্বাধিক হচ্ছে মধ্যপ্রদেশ, বাই পার্সেন্টেজ মিজোরাম। ঠিক আছে, এই হলো বিষয়। তোমাদের ক্লাস কেমন লাগলো জানাও, ঠিক আছে। আর যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে যোগাযোগ